আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সুস্পষ্ট বলছি, এত রক্ত দেওয়ার পরেও যারা আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেবে তাদের সাথে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক নেই। এই আওয়ামী লীগের ব্যাপারে 24 ঘন্টাই যদি আপনি অ্যালার্ট না থাকেন, এবং 24 ঘন্টার 24 ঘন্টাই থাকতে হবে, মানে একটা সেকেন্ড আপনি ফাঁক দিবেন, ওই এক ফাঁকের মধ্যে সে কিন্তু এসে সর্বনাশ করে দিবে। ওরা এরকম 30 তারিখ আসবে, 0 পয়েন্টে আসবে, সুদের টাকায় আনবে, আনসার বাহিনী নামাবে, নতুন করে আবার মার্চ মাসে আসবে, চট করে আসবে। এই সব কিছুর পিছনে কিন্তু তাদের আশার একটা গন্ধ পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগ নেতারা গর্ত থেকে বেরোতে শুরু করেছেন এবং যথারীতি ভারতের গণমাধ্যম তাদের বক্তব্য আমাদের সামনে আনছে। আমি এটাকে অপোজ করি না। আমি মনে করি আওয়ামী লীগের লোকজনের বক্তব্য প্রকাশিত হোক, আমাদের দেশেও আসুক, এবং সেই বক্তব্য নিয়ে আমরা কথাবার্তা বলি। এটা আওয়ামী লীগের বর্তমান এবং তাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেটা সম্পর্কে আমরা কিছুটা হলেও আঁচ পেতে পারি বলে মনে করি। এবং বহু ক্ষেত্রে তারা এমন সব কথা বলেন, এমন সব কাজ করেন যেগুলো তাদের ভবিষ্যৎকে আরো ধ্বংস করে। সুতরাং এগুলো যথেষ্ট পরিমাণে প্রচারিত হওয়া দরকার বলে আমি মনে করি। যে ছাত্র এবং জনতার আন্দোলনের ভিত্তিতেই আজকে আপনারা মুক্তি পেয়েছেন, রাজনীতি করতে মারতেছেন। জামাতের ব্যাপারে অনেকে আলোচনা করেছেন। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। তো এই স্বাধীনতা দিবসে বাংলাদেশে এই দ্বিতীয় স্বাধীনতা যেটা ছাত্ররা দাবি করছে, এটা সম্ভবত পতন হতে যাচ্ছে। বলে কেন আপনি কথা বলছেন? আগামী 26শে মার্চ একটা পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। তবে সবাইকে জানাইয়া টানাইয়া এই পরিকল্পনা যখন সামনে আসছে, প্রশ্ন হচ্ছে আসলে এদিন কি ঘটনা ঘটবে, অথবা পলাতক থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কি এই ডাকে সামনে আসবে কিনা। তবে ডাক দিছে কে? মুক্তিযোদ্ধা মন্ত্রী, তিনিও পলাতক। মুক্তিযুদ্ধের সময় এত সাহস করতে গাইছিল যে এখন তিনি ভাইগা গেছেন। আর তিনার নাম হচ্ছে আকম মোজাম্মেল হক, একজন অথর্ব মন্ত্রী হিসেবে চিহ্নিত ছিলেন। কয়েকটা রাজাকারের তালিকা করছে, কোনোটাই আসলে ফাইনাল আপডেট করতে পারেন। যাই হোক, আত্মগোপনে থাকা আপনার এই আওয়ামী লীগের নেতাকর্মীরা আস্তে আস্তে ভারতীয় গণমাধ্যমকে নানান সাক্ষাৎকার দিচ্ছেন নাকি ভারতীয় গণমাধ্যম গুজব হিসাবে ছড়াচ্ছে, সেটাও একটা কথা। কারণ ভারতের মিডিয়া এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে সব গুজব ছড়ায়। বিএনপি আওয়ামী লীগের সুর মিলে যাওয়ায় সরকারের পক্ষ থেকে কঠিন বার্তা দেওয়া হয়েছে। এই বার্তাটা বোথ বিএনপি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে। দর্শক, আমরা উদ্বিগ্ন যে বিএনপি আওয়ামী লীগ এক পয়েন্টে এসেছে। আমরা চিন্তিত। তারা দুই দলই এখন বাংলাদেশের সেনা অভ্যুত্থান চায়, কথা স্পষ্ট। তারা দুই দলই বলছে যে ডক্টর ইউনূস সরকারকে দিয়ে হবে না, নতুন কোনো নিরপেক্ষ সরকার লাগতে পারে। আর নতুন নিরপেক্ষ সরকার তো অবশ্যই বোঝেন যে ডক্টর ইউনূস সরকার পরিবর্তে অন্য কোনো সরকার, নির্বাচিত সরকার ছাড়া একমাত্র সেনাবাহিনী সরকার। এর মানে আরেকটা 111। আগামীতে বাংলাদেশের অবস্থা যে আসলে কি হতে যাচ্ছে সেটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। দেখেন, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিএনপি তারা চাচ্ছে অতি দ্রুত নির্বাচন দিয়ে দেওয়া হোক এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ যারা বর্তমান সরকারে রয়েছে, সরকারের উপদেষ্টা মণ্ডলীরা রয়েছে, তাদের কথা হলো দেশে আগে সংস্কার, তারপরে নির্বাচন। এবং আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও এই দেশকে অস্থিতিশীল করার জন্য, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থতা প্রমাণ করার জন্য এবং বাংলাদেশকে এক কথায় বলতে গেলে ধ্বংসযজ্ঞ করার জন্য আওয়ামী লীগ দেশে না থাকলেও দেশের বাইরে থেকে এবং দেশের মধ্যে যে কয়টা আওয়ামী লীগ রয়েছে তাদের দিয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য উঠে পড়ে লেগেছে। তাহলে এক এক দল এক একভাবে চিন্তাভাবনা করতেছে। সরকারি দল ভাবতেছে সংস্কার করবে, বিএনপি ভাবতেছে অতি দ্রুত নির্বাচন চাই এবং আওয়ামী লীগ ভাবতেছে অতি দ্রুত দেশটাকে ধ্বংস কিভাবে করা যায় সেই চিন্তা ফিকির নিয়ে। অবশেষে আপনারা সকলে জানেন, প্রিয় দর্শক শ্রোতা, 26শে মার্চ নিয়ে আওয়ামী লীগের বড় একটা কৌশল কিন্তু তারা করতে যাচ্ছে। 26শে মার্চে আওয়ামী লীগ কিছু একটা ঘটানোর চিন্তাভাবনা করছে বা কিছু একটা ঘটাবে, এরকম ভাবনা কিন্তু তারা করেছে। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই হয়তো কয়েকটা ভিডিওর ফুটেজের অংশ বিশেষ দেখে আপনারা বুঝতে পেরেছেন। তাই সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদের দেখতে হবে। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। এই আওয়ামী লীগের ব্যাপারে 24 ঘন্টাই যদি আপনি অ্যালার্ট না থাকেন, এবং 24 ঘন্টার 24 ঘন্টাই থাকতে হবে, মানে একটা সেকেন্ড আপনি ফাঁক দিবেন, ওই এক ফাঁকের মধ্যে সে কিন্তু এসে সর্বনাশ করে দিবে। ওরা এরকম 30 তারিখ আসবে, 0 পয়েন্টে আসবে, সুদের টাকায় আনবে, আনসার বাহিনী নামাবে, নতুন করে আবার মার্চ মাসে আসবে, চট করে আসবে। এই সব কিছুর পিছনে কিন্তু তাদের আশার একটা গন্ধ পাওয়া যাচ্ছে। ওদের গর্তে পালানো নেতাদেরকে গর্তের মুখগুলো একটু বন্ধ করে দেই, যাতে ওই গর্ত থেকে শ্বাস প্রশ্বাস ছেড়ে বাংলার বাতাসকে দূষিত করতে না পারে। হঠাৎ করে আওয়ামী লীগের বিভিন্ন পেজে, ভারতীয় গণমাধ্যমগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আবার উজ্জীবিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। পার্শ্ববর্তী দেশ থেকে তারা বিভিন্ন ধরনের বার্তা পাঠাচ্ছে বাংলাদেশে, যে আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ আবার ফিরে আসবে। হ্যাঁ, আওয়ামী লীগ ফিরে আসবে, তবে গর্ত থেকে তারা এই মেসেজগুলো দিচ্ছে যে ফিরে আসার মেসেজ। তাদের চেহারা ছুরাত দেখানো যাচ্ছে না, ভিডিও কনফারেন্সে তারা কথা বলে না, অডিও দিয়ে কিংবা কোনো একটি স্টেটমেন্ট দিয়ে তারা তাদের মন্তব্য বক্তব্য উপস্থাপন করে। আমরা সাম্প্রতিক সময়ে
নতুন করে আবার শুনলাম 26শে মার্চ, এই মার্চ মাসকে টার্গেট নিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করতে চায়। এমনকি সেই জায়গায় আমরা টার্গেটের মধ্যে দেখলাম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, তারপরে বেশ কিছু সিনিয়র মন্ত্রী, এমপি, সাবেক যারা আওয়ামী লীগের নেতা, তারা বিভিন্নভাবে মন্তব্যে চলে আসা শুরু করেছেন। তার মধ্যে অন্যতম মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল, তারপরে আপনার আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ বিভিন্ন নেতারা এই বক্তব্য দিচ্ছেন। আমার কেন জানি মনে হচ্ছে একটি সিন্ডিকেট তারা যে কোনো উপায়ে এই মানুষগুলোকে দেশ থেকে যখন বের করে দিয়েছে, একটা লম্বা মাস্টার প্ল্যানে পার্শ্ববর্তী দেশের একটি পরিকল্পনায় এই মানুষগুলো কোনো না কোনো জায়গায় একটি ষড়যন্ত্রের মধ্যে ঐক্যবদ্ধভাবে কোনো একটা প্রচেষ্টা অব্যাহত রাখার চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশের জনগণ ওনাদেরকে যখন এই দেশ থেকে বিদায় করেছে, এটা একেবারেই জনগণের ক্রেডিট। এখানে কোনো ধরনের আমি, আপনি, আমরা এই অবদান নাই। সমগ্র বাংলার জনগণ ওদেরকে এমনভাবে বিতাড়িত করেছে যেটা ওরা এক্সপেক্ট করতে পারে নাই, ওরা ভাবতেও পারে নাই যে এভাবে পালিয়ে যেতে হবে। 5ই আগস্টের পূর্বে ওরা কোনোদিন এটা ভাবতে পারে নাই। আপনি দেখেছেন যে কামাল সাহেবের একটা ইন্টারভিউ দেখলাম, 5-6 তারিখ পর্যন্ত উনি সম্ভবত বাংলাদেশেই ছিলেন, তারপরে উনি পার্শ্ববর্তী দেশে গিয়েছেন। তো এই মানুষগুলো এখন ওই দেশে বসে বসে নতুন নতুন নীল নকশা আঁকছেন। আমার কেন জানি মনে হয় যে আওয়ামী লীগ কি বাংলাদেশে ফিরে আসতে চান ক্ষমতায় যাওয়ার জন্য, কিংবা আপনার যেই নির্বাচনে তারা জয়যুক্ত নিজেরা হয়েছিলেন 24 সালে, সেটার উপর ভিত্তি করেই আবার জাস্ট এসে ক্ষমতায় বসে যাবে, কোনটা? মানে তারা তো সবসময় পোস্টারে লিখে যাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী এখন বক্তব্য রাখবেন, মাননীয় তথ্যমন্ত্রী, মানে তারা তো লেখে না যে সাবেক। তো তার মানে কি দাঁড়াচ্ছে, তারা কি শুধু একটু ভ্যাকেশনে গিয়েছেন, সাডেনলি তারা বাংলাদেশে মুভ করবেন, করে এখানে আবার যার যার মন্ত্রণালয়ে এসে বসে যাবেন, শেখ হাসিনা একটি বিশেষ আইন প্রণয়ন করে বলবেন যে বাংলাদেশে এই যে এতদিন পর্যন্ত যারা অন্যায় অবিচার অত্যাচার করেছে তাদেরকে জেল জুলুম ফাঁসি দিবেন, এই তো এটা তাদের লেখাপড়ায় মনে হচ্ছে। আবার কারো কারো বক্তব্যে মনে হচ্ছে যে তারা এখন বাংলাদেশে সামহাও রাজনীতিতে অ্যাক্টিভ থাকতে চাচ্ছেন, যে কোনো মূল্যে একটা চ্যালেঞ্জ গ্রহণ করে তারা বাংলাদেশে আসতে চাচ্ছেন। সেক্ষেত্রে দুটো জিনিস হতে পারে, একটা হতে পারে আগামী দিনের বাংলাদেশে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন, ভারত হয়তো তাদেরকে বুদ্ধি দিচ্ছে যে আমরা তাদেরকে ম্যানেজ করে দিব, যে এমন কোনো বিচার তোমাদের জন্য করবে না যেই বিচার করলে তোমরা একেবারে ধ্বংস হয়ে যাবা। তাদেরকে আমরা বুঝাবো যে তোমরা বাংলাদেশে টিকে থাকা তাদের জন্য জরুরি, এটা বুঝাতে গিয়ে তোমাদের বিচার করবো না, তোমরা আস্তে ধীরে বাংলাদেশে অ্যাডজাস্ট হয়ে যেতে পারবা। এবং অ্যাডজাস্ট হলে প্রাথমিক পর্যায়ে এমনও হতে পারে তুমি বিরোধী দল হয়ে গেলা, নির্বাচনে বিরোধী দল হয়ে সংসদে থাকলা, পরবর্তীতে এইভাবে আন্দোলন করতে করতে একটা সময় তোমরা সরকারি দলে চলে আসবা। এই ধরনের একটা গেমিং প্ল্যানও থাকতে পারে। আমরা জানি না বিহাইন্ড দ্য সিন কী হচ্ছে, কারা এটা করছে, কীভাবে করছে। কিন্তু আমার ছোট্ট অ্যানালাইসিসে মনে হচ্ছে বাংলাদেশে বিএনপি জামাতের মধ্যে এক ধরনের বিদ্বেষ তৈরি করা, এই বিদ্বেষ তৈরি হওয়ার মাঝখানে বিএনপির কাছেই ভারতের কেউ না কেউ এই মন্তব্য করে বসতে পারে যে তোমাদের বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছে যদি তোমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারো, যদি তোমরা আওয়ামী লীগকে নিয়ে আসতে পারো, সেটা আমরা করে দিব, কৌশলে করে দিব, কিন্তু তোমরা জাস্ট আওয়ামী বিরোধিতাও করবা, কিন্তু তোমাদের কাছে আমরা আওয়ামী লীগকে রেখে দিব একটা অক্সিলারি ভার্ব হিসেবে। এটা তোমার বিশেষ বিশেষ সময় তোমার উপকার করবে, কল্যাণ করবে। কারণ এই দলটা যদি হারিয়ে যায় তাহলে তোমার চ্যালেঞ্জ হবে প্রধান প্রতিপক্ষ ইসলামিক শক্তি, এইটা যাতে না হয় সে কারণে। এটার কিছু সিমটম আমার কাছে মনে হচ্ছে। প্রথম পর্যায়ে গত কয়েকদিন আগে একজন ব্যক্তি বক্তব্য দিয়েছিলেন, তার নাম হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ সাহেব। উনি হঠাৎ করেই একদম শেখ হাসিনার সুরে, একদম ভারতের সুরে বক্তব্য দিলেন যে বাংলাদেশের শেখ মুজিবুর রহমান সাহেব তিনি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বিরোধী যারা ছিলেন তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, কিন্তু শেখ হাসিনা এসে এই দেশে আবার সেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি যারা সেই সময় রাজাকার আল বদর আল শাবাব মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচার চালু করেছে, আমাদেরকেও এই বিচার অব্যাহত রাখতে হবে এবং আপনাদেরকে দমন করার জন্যই এই বিচার অব্যাহত রাখতে হবে। আমার এই বক্তব্যটা চাঁপাইনবাবগঞ্জ তো বাড়ির আশেপাশেই তো বর্ডার, এই চট করে আসা নেত্রীর কোনো শিখানো বক্তব্যই আমার কাছে মনে হচ্ছে। উনি এই বক্তব্য এমনি এমনি দেওয়ার কথা না। এই বক্তব্যগুলো ওনাদের মধ্যে হয়তো 10 জনকে 5 জনকে যে কোনো মূল্যে তারা কিনে ফেলেছে, শিখিয়ে ফেলেছে যে তুমি এই বক্তব্যগুলো দিবা, দিতে 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 একটা এস্টাবলিশমেন্ট চলে আসবে। এটা একটা প্ল্যানের অংশই হতে পারে, না হয় কোনো মূর্খও বোঝে যেই দেশে রাজাকারের শব্দের কারণে হাসিনার পতন হয় সেই দেশে আবারও মুক্তিযুদ্ধ নিয়ে ডিভাইডেশন করা এটা কোনো যুক্তিকতা নেই। কিন্তু কেন করছেন এত বড় একটি দলের সাবেক এমপি পরিচয়ধারী ব্যক্তি, তার মানে কোনো না কোনো কিছু ভিতরে থাকতে পারে। আমি আওয়ামী লীগের জন্য যেটা মনে করি যে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, আরেকটি সবচেয়ে বড় অধপতন হচ্ছে তারা জুলাইয়ের এই বিপ্লবের সময় মানুষদেরকে খুন করেছে। আমি সবসময় মনে করি যে বাংলাদেশে আওয়ামী লীগ টিকে থাকতো, অবশ্যই থাকতো। আওয়ামী লীগ কি টিকে থাকে নাই? স্বাধীনতার পর 21 বছর ক্ষমতার বাইরে ছিল, আসছে না? এসেছে, কিন্তু তৎকালীন সময়ের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ইকুয়েশন ছিল, কিন্তু 24টা কি হয়েছে, কি ডিজাস্টার বাংলাদেশে তারা করেছে, এটা একমাত্র আওয়ামী লীগ আর আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। কারণ সাধারণ জনগণ, আপনি আমি এখনো জানি না যে কি পরিমাণ বিভৎস ক্ষতিটা বাংলাদেশে তারা করেছে। আপনারা নিশ্চয়ই জানেন এখনো বহু মানুষের লাশ পাওয়া যায় না, এখনো বহু মানুষ মর্গ থেকে, সেদিনও বের হলো 6টা লাশ মর্গ থেকে বের হয়েছে, পরিচয় নাই। গতকালকের আমাদের উপদেষ্টা নাহিদ সাহেবকে দেখলাম, তিনি আপনার গণকবর দেখতে গিয়েছেন, আত্মীয় বিভিন্ন মানুষের সাথে বুক মিলাচ্ছেন, কথা বলছেন। আমাদের রক্ত এখনো শুকায়নি। সেই দেশে এখনো আওয়ামী লীগ এসে
গর্ত থেকে বের হয়ে হুশহাস ফুসফাস ছাড়ছে, তারা রাজনীতিতে ফিরতে চায়। শোনেন, আওয়ামী লীগ একটা জিনিস ভালো করে জানে, সেটা হচ্ছে মিথ্যা তাদের একটা সম্বল। সে কারণে এই যে দেখেন 10 দিন 5 দিন 15 দিন মিথ্যা বলে না, আপনাকে একটা ধোঁয়াশার মধ্যে রাখছে তারা। এই আওয়ামী লীগের ব্যাপারে 24 ঘন্টাই যদি আপনি অ্যালার্ট না থাকেন, এবং 24 ঘন্টাই থাকতে হবে, মানে একটা সেকেন্ড আপনি ফাঁক দিবেন, ওই এক ফাঁকের মধ্যে সে কিন্তু এসে সর্বনাশ করে দিবে। কি কারণে করবে দেখেন, ওই যে বলে 0 পয়েন্টে আসবে, ওরা জানে ওরা আসতে পারবে না, আসবে না, কিন্তু ওরা এটা বলে বলে ওরা আপনার এই গ্রাউন্ডটাকে ওদের মতো করে একটু সাজাচ্ছে, মানে একটু ওয়ার্ম আপ করছে, মানুষদেরকে একটু নাড়াচাড়া দিচ্ছে। যেমন গতকালকে বললো যে ইনু সাহেব পালিয়ে গিয়েছে, এই করেছে, ওরা ওদের নেতাকর্মীদেরকে টেস্ট করার চেষ্টা করেছে যে চাঙ্গা আছে কিনা। তো দেখলো যে ভালো, মানে ইনু সাহেবের এই মিথ্যা কথা বলার পরে ওদের ধারণা ছিল যে ইনু সাহেব পালিয়ে গিয়েছেন, ইনু সাহেব পদত্যাগ করেছেন। তো এটা শোনার সাথে সাথে আওয়ামী লীগ তো রাস্তায় সব নেমে আসবে, হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী যখন নেমে পড়বে, হুট করে যদি একটা সিচুয়েশন এমন করা যায় যে হুরহাঙ্গামা বেঁধে যাবে, বাদলে পট করে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে, এরকম একটা মাস্টার প্ল্যান নিয়ে কিন্তু তারা সেখানে কথা বলেছে, আমার যেটা মনে হচ্ছে। না হয় কোনো রিজন নাই, আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে তারা বারবার বলছে যে ইনু সাহেব পদত্যাগ করছে, যমুনা টেলিভিতে কথা হয়েছে, এদিকে সমন্বয় একটা পালাচ্ছে, সেনাবাহিনী রাতের মধ্যে ক্ষমতা নিতে পারে, কোনো সাবজেক্টের সাথে কোনো কাজের কোনো মিল আছে নাই। তারপরেও কেন বললো, এটাই হচ্ছে তাদের একটা প্ল্যান। তারা এটা করে করে টেস্ট করছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় একদম সেটা ভাঙ্গা যেভাবে বলে না মানুষ, সেটা খেয়েছে। যেমন ইনু সাহেবের পদত্যাগ শুনে অনেকে মিছিল করতে বের হয়েছিলেন, তারা ইতিমধ্যেই শ্রীঘরে চলে গিয়েছেন, এবং ভবিষ্যতেও যারা তাহাজ্জুদের সময় মিছিল টিছিল করছেন তারা এরকম করে যাবেন। তবে বাংলাদেশের জনগণের জন্য যে কাজটি আমাদের রয়েছে সেটা হচ্ছে, ওরা এরকম 30 তারিখ আসবে, 0 পয়েন্টে আসবে, সুদের টাকায় আনবে, আনসার বাহিনী নামাবে, নতুন করে আবার মার্চ মাসে আসবে, চট করে আসবে, এই সব কিছুর পিছনে কিন্তু তাদের আশার একটা গন্ধ পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগ নেতারা গর্ত থেকে বেরোতে শুরু করেছেন এবং যথারীতি ভারতের গণমাধ্যম তাদের বক্তব্য আমাদের সামনে আনছে। আমি এটাকে অপোজ করি না, আমি মনে করি আওয়ামী লীগের লোকজনের বক্তব্য প্রকাশিত হোক, আমাদের দেশেও আসুক, এবং সেই বক্তব্য নিয়ে আমরা কথাবার্তা বলি। এটা আওয়ামী লীগের বর্তমান এবং তাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেটা সম্পর্কে আমরা কিছুটা হলেও আঁচ পেতে পারি বলে মনে করি। এবং বহু ক্ষেত্রে তারা এমন সব কথা বলেন, এমন সব কাজ করেন যেগুলো তাদের ভবিষ্যৎকে আরও ধ্বংস করে, সুতরাং এগুলো যথেষ্ট পরিমাণে প্রচারিত হওয়া দরকার বলে আমি মনে করি। ইন্ডিয়ান এক্সপ্রেস আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সাক্ষাৎকার ছাপিয়েছে। খুব গুরুত্বপূর্ণ দুটো ব্যাপার আছে এর মধ্যে। ভারতের সাহায্য চাওয়া আসবো এবং 26 মার্চ তাদের দেশে ফিরে আসবে অনেকে, এরকম একটা আলাপও কেউ কেউ দিচ্ছেন, অন্তত একজন দিয়েছেন। আমি বক্তব্যগুলো একটু পড়ি। অনেকেই আছে, যেমন আকম মোজাম্মেল হক, নাহিম রাজ্জাক, বাহাউদ্দিন নাসিম, পঙ্কজ দেবনাথ, সাইফুজ্জামান শিখর, আসাদুজ্জামান কামাল, মাহবুল আলম হানিফ, অনেকেই কথা বলেছে। তারা কেউ কেউ ভুল করার কথা স্বীকার করেছেন, যদি সবাই নয়। জনাব আসাদুজ্জামান খান কামাল সেটা অস্বীকার করেছেন, মানে সেই রিমোর্স লিস্টও তাদের নেই। আচ্ছা, এখন তাদের অনুমান আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাদের 1/3 কারাগারে, 1/3 দেশের বাইরে আত্মগোপনে এবং 1/3 দেশের ভেতরে লুকিয়ে আছেন। আমি মানে মোজাম্মেল হকের ব্যাপারটা, তার বক্তব্যে খুব দুটো গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা পরে আসি। অন্য কে কি বলেছেন সেটা নিয়ে বলা হচ্ছে। নাহিম রাজ্জাক বলছেন, প্রায় সবার জামিনের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। তার মতে আওয়ামী লীগের নেতারা ভয়াবহ এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ নাকি কোনো বিচারিক অধিকার নাই, কেউ জামিন পাচ্ছে না। তারা যদি দেশে ফিরে নির্বাচনের জন্য যায় তাহলে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। আমি নাহিম রাজ্জাককে বলি, আপনি আসেন কারাগারে যান, নির্বাচন করেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, কিন্তু আপনি তো স্বতন্ত্র নির্বাচন করতে পারেন। আসুন এবং নির্বাচন করুন, জেলে গিয়ে করুন। বহু মানুষ জেলে থেকে নির্বাচন করেছে, এরশাদ করেছে। আপনার তো এরশাদের চাইতে ভয়ঙ্কর অধম আমরা অনেকদিন থেকে বলছি। জেলের কথা বলছেন। অনেকে বলছে তাদের মধ্যে মানে আলোচনা চলছে, 30-40 জন সাবেক মন্ত্রী ও এমপি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যুক্ত আছেন। তারা প্রচুর চ্যাট করছেন কিভাবে ডক্টর ইউনূস সরকারের পতন ঘটাবেন। বুঝতেই পারছি। এখানে থাকা একজন বাহাউদ্দিন নাসিম, তিনি আত্মগোপনে থেকেও নাকি সবার সাথে খুব যোগাযোগ করছেন। তিনি প্রতিদিন নেতাকর্মীদের কাছ থেকে 200-300টি কল পায়, এভাবে তারা সবসময় যোগাযোগ রেখে চলেছেন। কয়েকজন নেতা দাবি করেছেন ভারতে থাকাকালীন শেখ হাসিনা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দলের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। এরকম কিছু গ্রুপে শেখ হাসিনা আপা নামে যুক্ত আছেন। ওই সে আপার কথা মনে পড়লো, কয়েকশো বার আপা, তারা নিশ্চয়ই কথা বলার সময় 100 বার বলেন। পঙ্কজ দেবনাথ তাই বলছেন। তিনি বলছেন শেখ হাসিনা আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। মানে আমরা খুব চাই শেখ হাসিনা এই দলটা দায়িত্বে ডিফ্যাক্টো থাকুক, ওই দল ডোবার জন্য আসলে আর কিছু লাগবে না। এখনো যদি আওয়ামী লীগের লোকজন মনে করে শেখ হাসিনাকে রেখে তারা কিছু করতে পারবেন, তারা বোকার স্বর্গে আছেন। এবং আমরা চাই শেখ হাসিনা থাকুক, আমরা শেখ হাসিনার নেতৃত্বের পক্ষে আছি, তাদের ভাবটা কিন্তু সেরকম মনে হয়। তারপর বলেছে যে 24 আগস্ট এটা আসাদুজ্জামান খান কামাল বলছেন যে আগেও অনেক বিপদে পড়েছে, কিন্তু এতটা বিপদে পড়েনি। মোজাম্মেল হক বলছেন প্রচুর অস্ত্র নাকি নিয়ে গেছে, সেই অস্ত্র দিয়ে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র বানানোর পরিকল্পনা হচ্ছে। আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। এটা এখনও না, এখন বাংলাদেশ অনেক কন্ট্রোলে। ঘটনা ঘটার 1.5-2 সপ্তাহের মধ্যে একজন বিদেশি জার্নালিস্ট বাংলাদেশে আসলেন, যাকে শেখ হাসিনা, উনি পশ্চিমা দেশের জার্নালিস্ট। শেখ হাসিনা তাকে বহুবার উনি চেয়েছেন, কিন্তু তাকে ভিসা দেওয়া হয়নি। উনি আসলেন এবং বেশ ভয়ে এসেছিলেন। উনি অবাক হয়ে গেছেন যে বাংলাদেশ আদতে কিছু নেই, ওই যে ইন্ডিয়ান যে প্রোপাগান্ডা আছে, বাংলাদেশ সব জঙ্গিদের দখলে চলে গেছে ইত্যাদি। দীর্ঘ সময় 1-1.5 ঘন্টা তার সাথে আমার আড্ডা হলো। উনি দেশের বিভিন্ন জায়গায় ঢাকার আশপাশে এই 1-1.5 সপ্তাহের মধ্যেই ঘুরেছেন, যখন অলমোস্ট পুলিশ ছিল না। অবাক হয়েছেন বাংলাদেশ কত চমৎকার, এই সব প্রবলেমের পরও পরিস্থিতি বিরাজ করছে, তারা তাদের একই রকম কাজ করছেন।
মাহবুব আলম হানিফ বলছেন 3 লাখের বেশি কর্মী এখন আত্মগোপনে আছেন, বিদেশে অনেকে লুকিয়ে আছেন এবং শেখ হাসিনার সাথে তাদের যোগাযোগ রয়েছে, এসব কমন ধরনের কথা। এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আসাদুজ্জামান খান কামালের ইন্টারভিউটা মানবজমিন পুরো ডিটেল ছাপিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে নিয়ে। এখানে তিনি গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করেছেন, কিন্তু যে কথাটা বলছিলাম যে আমি একটু পড়ি, আপনি কি স্বীকার করেন যে আপনার দল কিছু মৌলিক ভুল করেছে যার ফলে ক্ষোভের সৃষ্টি হয়েছে? আমি বিষয়টিকে ভুল বলবো না, তবে হ্যাঁ, দল পুনর্গঠনের সিদ্ধান্ত নিতে আমাদের অনেক দেরি হয়ে গেছে, এটাই মূল কথা। 2 বছর পর নতুন নেতাদের আসার কথা ছিল, কিন্তু আমরা যথাসময়ে নেতা নির্বাচনে ব্যর্থ হয়েছি। মানে ভুল স্বীকার আসলে তারপরও করছেন না, যে প্রায় বলি ওরা সব সাইকোপ্যাথ। এবং আসাদুজ্জামান খান কামাল তো অনিবার্যভাবেই একজন সাইকোপ্যাথ। স্বরাষ্ট্রমন্ত্রী এত বছর যিনি থেকেছেন, যার নেতৃত্বে এই দেশের মানুষের উপরে ভয়ঙ্করতম নিপীড়নগুলো এসছে, সেই মানুষটাতে আমি বলবেনি। শেখ হাসিনার গুরুত্বপূর্ণ কয়েকটা হাতের মধ্যে নিশ্চয়ই তিনি একজন। এখানেও আছে শেখ হাসিনার সাথে তার যোগাযোগ আছে, শেখ হাসিনা তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। এবার সেই জায়গাটা ভারত সম্পর্কে ইনি এবং মোজাম্মেল হক কি বলছেন। তিনি বলছেন, তাকে প্রশ্ন করা হচ্ছে, আপনি ভারতের কাছে থেকে কি আশা করছেন, ভারত কিভাবে সাহায্য করতে পারে? আমি মুক্তিযোদ্ধাদের একজন কমান্ডার ছিলাম, তাই আমি জানি 1971 সালে ভারত বাংলাদেশের জন্য কি করেছে। আমি স্বীকার করি যে ভারত সবসময় বাংলাদেশকে সাহায্য করার জন্য সেখানে ছিল, এখন কূটনৈতিকভাবে আমাদের সাহায্য করতে পারে। আওয়ামী লীগের আইনজীবীরা আদালতে যেতে পারছেন না, নতুন করে বিচারক নিয়োগ করা হয়েছে। এক্ষেত্রে প্রথমত আদালত যাতে পুনরায় কাজ শুরু করতে পারে সেজন্য কূটনৈতিক চাপ এবং এর পক্ষে আওয়াজ তোলা উচিত। আমি মনে করি ভারত এভাবে সাহায্য করতে পারে। এটা হচ্ছে আসাদুজ্জামান খান কামাল বলছেন। মোজাম্মেল এই বক্তব্য নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে, ওনাকে জিজ্ঞেস করা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলছেন, আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী এখন তাদের ঘর বাড়ি ছেড়ে আত্মগোপনে আছেন, ওদের অনেকের খাবার কিনে খাওয়ার মতো টাকাও নেই, তবুও তৃণমূল কর্মীদের মনোবল শক্ত আছে। এই জায়গাটা একটু বলি, মাত্র কয়টা দিন গেল। আমি কখনোই মনে করি না কোনো প্রতিহিংসা পুষে রাখতে চাই না, আমরা ন্যায় বিচার চাই, ওদের বিচার হতে হবে। কিন্তু বছরের পর বছর বিরোধী দলীয় কর্মী, বিশেষ করে বিএনপি এবং জামায়াতেরও, এই 2 দলের কর্মীদের উপরে বছরের পর বছর সিস্টেম্যাটিক টর্চার, এলাকায় যেতে না পারা থেকে শুরু করে কি বিভৎস অত্যাচার নিপীড়ন হয়েছে। আরে কয়েক মাস যেতেই এখন তাদের মাথা নষ্ট হয়েছে। কিন্তু যে কথাটা বলতে যাচ্ছিলাম, বিদেশে আওয়ামী লীগের পক্ষে জনমত গঠনে সাহায্য করার জন্য আমরা ভারতের দিকে তাকিয়ে আছি জনমত গঠনের জন্য। এবং উনি বলেন, সিনিয়র নেতারা মনে করেন আমাদের সবার 26 মার্চ স্বাধীনতা দিবসে বাংলাদেশে ফিরে যাওয়া উচিত। নাকি ফিরবেন? আসছি, তার আগে ভারত সম্পর্কে রাগঠাক ছাড়া প্রকাশ্যে ভারতের সাহায্য চাওয়া নতুন না নিশ্চয়ই। 2টো ঘটনা আমরা একটু মনে রাখবো, এই কথাগুলো বারবার আসতে হবে, আমাদের স্মৃতিতে বাঁচিয়ে রাখা দরকার আছে। বহুবার এগুলো নিয়ে কথা বলেছি। একবার পররাষ্ট্রমন্ত্রী একটা প্রকাশ্য সভায় বলছেন, হিন্দু সম্প্রদায়ের একটা অনুষ্ঠানে, যে তিনি ভারতে গিয়ে বলে এসেছেন যেভাবেই হোক শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে, কি কি সুবিধা হবে না হবে এভাবে বলে এসেছেন, অ্যাট এনি কস্ট, এতে এই লাভ হবে তোমার, আমার এই লাভ হবে, এইভাবে। তারপর জনাব ওবায়দুল কাদেরের সেই বিখ্যাত কিংবা কুখ্যাত, এগুলো সব আমাদের ইতিহাসের অংশ, আমরা আছি, দিল্লি আছে, আমরা আছি, দিল্লি আছে, আমরা আছে। তো এভাবেই কথাগুলো উনি বলেছিলেন। ফলে আমরা তখন থেকে খুব জানি যে একেবারে প্রকাশ্যভাবে তারা ভারত তাদেরকে ক্ষমতায় রাখতে বলা হচ্ছিল, কোনো লুকায়নি। মানে ধরুন আমেরিকা যখন শেখ হাসিনাকে চাপ প্রয়োগ করা শুরু করেছিল, তখন ইভেন আমি দেখেছি বিরোধী দল বিএনপি সহ যারা মাঠে ছিলেন, তারা প্রত্যেক একটা কথা বলতেন যে তাদের গণতান্ত্রিক লড়াইয়ে আমেরিকা বা অন্য কোনো দেশ যে ধরনের সাহায্য করবে তাকে সেটা তারা ওয়েলকাম করেন, বাংলাদেশের গণতন্ত্রের রাষ্ট্র। কিন্তু আমেরিকা আমাকে গদিতে বসিয়ে দেবে, এটা কেউ কোনোদিন প্রকাশ্যে ভাবে বলেনি। আওয়ামী লীগ বলেছে যে ভারতকে বলেছে আমাকে গদিতে রাখতে, তারা যেহেতু বসাতে হবে, তারা বসেই ছিলেন। আবার বলছেন তলে তলে সব ঠিক হয়ে গেছে, দিল্লি আছে, আমরা আছি, দিল্লি আমাদেরকে ক্ষমতায় রাখবে। সে আওয়ামী লীগ এখনো নির্লজ্জের মতো ভারতের সাহায্য চাইছেন। বিএনপি আওয়ামী লীগের সুর মিলে যাওয়ায় সরকারের পক্ষ থেকে কঠিন বার্তা দেওয়া হয়েছে। এই বার্তাটা বোথ বিএনপি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে। দর্শক, আমরা উদ্বিগ্ন যে বিএনপি আওয়ামী লীগ এক পয়েন্টে এসেছে, আমরা চিন্তিত। তারা 2 দলই এখন বাংলাদেশের সেনা অভ্যুত্থান চায়, কথা স্পষ্ট। তারা 2 দলই বলছে যে ডক্টর ইউনূস সরকারকে দিয়ে হবে না, নতুন কোনো নিরপেক্ষ সরকার লাগতে পারে। আর নতুন নিরপেক্ষ সরকার তো অবশ্যই বোঝেন যে ডক্টর ইউনূস সরকার পরিবর্তে অন্য কোনো সরকার, নির্বাচিত সরকার ছাড়া একমাত্র সেনাবাহিনী সরকার, এর মানে আরেকটু মনে দেবেন। তো এই বিএনপি আওয়ামী লীগের এই ঐক্য বা এই যে এক পয়েন্টে আসা, একই সুরে কথা বলা, এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম স্পষ্ট কিছু কথা বলেছেন বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারে। এই বক্তব্যটা আমাদের সামনের পথে চলা, আমাদের নীতি নির্ধারণ এবং আমাদের করণীয় ঠিক করতে জরুরি। বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে। নাহিদ ইসলাম এই কথা আমি বলেছি অনেক আগে থেকে, নাহিদ ইসলাম এখন বলছেন, এর অর্থ বিএনপি আওয়ামী লীগ মিলে গেছে। অতএব বিএনপি আওয়ামী লীগকে আমাদের সমানভাবে ট্রিটমেন্ট দিতে হবে। নাগরিক কমিটির আহ্বায়ক জিয়াবাদ মুজিবাদ একসাথে বলেছেন, রাইটলি সেট। তো এভাবেই আমাদেরকে সামনে এগোতে হবে যে না, বিএনপি আওয়ামী লীগ এখন মিলে গেছে। অতএব জনগণকে আপনি ঐক্যবদ্ধ করবেন, আপনি নতুন ধারা রাজনীতি করবেন, সেখানে বিএনপি আওয়ামী লীগকে এক কাতারে ফেলে এক করে রাজনীতি করতে হবে। তারা এক হয়ে গেছে, তারা 2টাই ভারতের দালাল। অতএব জনগণকে এখন সেভাবে সিদ্ধান্ত নিতে হবে এবং সরকারকেও এভাবে বিষয়টা ডিল করতে হবে যে আওয়ামী লীগের সাথে যারা মিলে যায়, আওয়ামী লীগের সাথে মিলে যারা দাবি দেওয়া করে, এটার প্রতি সহমর্মিতা দেখানোর কোনো সুযোগ দেওয়া যাবে না। আওয়ামী লীগকে রক্ষা করবে আওয়ামী লীগের চুপ্পু, আওয়ামী লীগের সংবিধান, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ ব্যবসা, আওয়ামী লীগকে নির্বাচনে চাইবে। এখন আবার এটা একটা পর্যায়ে ছিল, এখন আওয়ামী লীগ বিএনপি মিলে এই সরকারকে ফেলানোর চেষ্টা করবে, সেনাভূতান করানোর চেষ্টা করবে, এটা মেনে নেওয়া যায় না। এ বিষয়ে আমাদের কঠোর হতে হবে। নির্বাচন প্রসঙ্গে বিএনপির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টানাপোড়েনের মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথা টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে। এটা অনিবার্য ছিল যে এই অন্তর্বর্তী সরকার যখন প্রতিষ্ঠিত হয়েছে, বিশেষ করে ডক্টর ইউনূস যখন প্রধান উপদেষ্টা হয়েছে, তখনই বিএনপি মন খারাপ করেছিল, কিন্তু বলেনি। এখন সেটা প্রকাশ পাচ্ছে, বিএনপি ডক্টর ইউনূসকে চায়নি।
বিএনপি তখনই খুশি হবে, এটা লিখে রাখেন। বাংলাদেশে যেই দিন বিএনপি ক্ষমতা আসবে সেই দিন বলবে যে সব ঠিক আছে, তার আগে বলবে না। আগামী 3 দিন পরে যদি কোনো নির্বাচন হয় আর সেই নির্বাচন যদি শতভাগ ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল হয় আর সেখানে যদি বিএনপি হেরে যায় বলবে যে তাদের হারিয়ে দেওয়া হয়েছে। এটাই বিএনপি। বিবিসি বাংলাকে মিস্টার নাহিদ বলেন তিনি রাজনৈতিক দলে যোগ দিলেই সরকার থেকে বের হয়ে যাবেন এবং তিনি এখন রাজনৈতিক দল করছেন কোনো প্রমাণ নেই, এটা মিথ্যা কথা। এখন পর্যন্ত শিক্ষার্থীদের কোনো রাজনৈতিক দল গঠিতই হয়নি, আর হওয়ার আগ পর্যন্ত যতটুকু কার্যক্রম সেখানে নাহিদ ইসলাম আছেন কোনো প্রমাণ নেই, তারা আন্দাজে অ্যানালজি করছে। বিবিসি বাংলার সাথে সাক্ষাতের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন সেই বিতর্কের প্রেক্ষিতে নাহিদ ইসলামের কথা বলেন। বিশেষত বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকার প্রয়োজন হবে এবং শিক্ষার্থীরা ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে। সরকার দুই তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর প্রতিক্রিয়ার পর পাল্টাপাল্টি প্রতিক্রিয়া অব্যাহত আছে। বিএনপির তো কোনো যুক্তি নেই, তারা গায়ের জোরে এখন রুহুল কবির রিজভী বলেছেন যে আমরা বিজ্ঞ রাজনীতিবিদ, আমাদের বয়স হয়েছে। আবার মির্জা আব্বাস তো সবকিছুর পেছনে জামাত খুঁজে পাচ্ছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবিকে আরেকটা 1-11 সরকার গঠনের ইংরেজিতে ফেসবুকে পোস্ট করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এ প্রসঙ্গে মিস্টার নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেন 1-11 এবং -2 আলাপটা কিন্তু সর্বপ্রথম বিএনপি রাজনীতির মাঠে এনেছে কিছুদিন আগে, যদিও -2 কথা বলে লাভ নেই, কারণ -2 অলরেডি ডান। শেখ হাসিনা মাইনাস, খালেদা জিয়াও মাইনাস, এটা অটোমেটিক্যালি শেখ হাসিনা নিজে মাইনাস করেছে, আর খালেদা জিয়াকে শেখ হাসিনা ষড়যন্ত্র করে স্লো পয়জনিং করে মাইনাস করে দিয়েছে। খালেদা জিয়া সম্পর্কে কোনো কথা আসলে আমি বলি যে আল্লাহ খালেদা জিয়াকে জান্নাত নসিব করুন। রাজনীতিতে খালেদা জিয়া বলতে কিছু নেই। আর তারেক রহমানকে বলবো আপনার সাহস থাকলে দেশে আসেন। অভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি ও অংশীজনদের সমর্থনেই সরকার গঠন হয়েছে উল্লেখ করে মিস্টার নাহিদ বলেন তিনি বিএনপি মহাসচিব নিরপেক্ষতা নিয়ে বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন। মানে আমি ব্যাখ্যা দিয়েছি, বিএনপি বিশ্বাস করে, বিএনপি জানে যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসতে পারবে না। কেউ বলছেন যে বিএনপির ভোট এখন 10%-এর বেশি নেই। এদেশের জনগণ 46% তরুণ ভোটার প্রায়, তারা কেউই বিএনপি আওয়ামী লীগকে ভোট দেবে না, তারা নতুন কিছু চায়, তারা আই হেট পলিটিক্স গ্রুপের জেনজি। আর জামাত চরমনে জোট হলে তাদের ভোট তো আলাদা ফিক্সড। সব হিসাব করলে আওয়ামী লীগের লোকজনকে আসলে বিএনপিকে ভোট দিবে ইটস ভেরি টাফ সিং। সেখানে বামপন্থী বা এরকম কেউ দাঁড়ালে তাদের দিতে পারে। এতে বিএনপির ভোট 10%-এর বেশি নয়, নট মোর দেন 10%, এটা অনেকে বলছেন। এটা বিএনপি বিশ্বাস করে যে তাদের ক্ষমতা আসার সুযোগ নেই। কেউ তো বলছেন বিএনপি বাংলাদেশের কোনোদিন ক্ষমতা আসতে পারবে না। এই জন্যে নানান ফন্দি ফিকির বা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন বা কোনো বিশেষ কারচুপিমূলক বন্দোবস্তের মাধ্যমে ক্ষমতা আসার রাস্তা খুঁজছেন বিএনপি, এটা আমার ব্যাখ্যা। এই যে নাহিদ যে বলেছে যে সন্দেহজনক, তো সন্দেহজনক কি সন্দেহ এটা আমি ব্যাখ্যা বললাম। এই সন্দেহ তারা 111 ঘটিয়ে কৃত্রিমভাবে ক্ষমতা আসতে চায়, যেরকম 8 সালে আওয়ামী লীগ এসেছিল। এই সরকারকে অস্থিতিশীল করতে বা সরাতে তার ভাষায় দেশি বিদেশি চক্রান্তের পাশাপাশি আওয়ামী লীগের সাম্প্রতিক অবস্থানের সাথেও সাদৃশ্য দেখছেন তিনি। এটা উদ্বেগের। অতএব আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে যেরকম আবারও প্রয়োজন রক্ত দিব, বিএনপির এই ষড়যন্ত্রের বিরুদ্ধেও প্রয়োজন রক্ত দিব। এবার আর আমরা ব্যর্থ হতে পারবো না, ব্যর্থ হওয়া যাবে না, সফল হতেই হবে। এই জন্য নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে রক্ত আর দেব। তো এবার রক্ত তার আওয়ামী লীগের বিরুদ্ধে দেওয়া লাগবে না, এবার রক্ত দেওয়া লাগবে বিএনপির বিরুদ্ধে, কারণ আওয়ামী লীগ তার মাঠে আসতেছেন। অতএব দেশি বিদেশি ষড়যন্ত্রের সাথে বিএনপি মিলে যাচ্ছে এই সরকারকে উৎখাত করতে, সেনা অভ্যুত্থানের প্লট তৈরি করছে। আওয়ামী লীগ সেম কথা বলছে। যেমন সম্প্রতি আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত সে কিন্তু স্ট্যাটাস দিয়েছে যে এটা অবৈধ নির্বাচিত সরকার, একটা নিরপেক্ষ সরকার লাগবে, এর আন্ডারে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। সো একই টোনে আমরা যখন কথা বলতে দেখছি এটা কিন্তু আমরা সন্দেহ তৈরি করি। সন্দেহ কেন কি আশা করি বুঝতে পারছেন। বাংলাদেশের ইতিহাসে নির্বাচনগুলো ভাগবাটোয়ারা নির্বাচন হয়েছে। এবার যেহেতু জনগণের রায় সুযোগ হয়েছে, এটা ঠিকই দিতেছে। এরা এতদিন জনগণের মাথার উপর লবণ রেখে বড়ই খেয়েছে। এখন জনগণের শক্তি জনগণের হাতে ফিরে আসছে, এটা হতে দিতে চায় না। আওয়ামী লীগ বিএনপি অতীত জনগণের রাজনীতি করেনি, জনগণকে বোকা বানিয়েছে, জিম্মি করেছে, দেশে জুলুমের রাজত্ব কায়েম করেছে, দুর্নীতির রাজত্ব কায়েম করেছিল এই দুই দলই। আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে শুক্রবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনির্বাচিত অসাংবিধানিক সরকার হিসেবে উল্লেখ করে এই সরকার অধীনে আগামী নির্বাচন হবে না এবং পরবর্তী নির্বাচনের নতুন তত্ত্বাবধায়ক সরকার অধীনে হতে হবে মিস্টার আরাফাত উদ্ধৃত করে পোস্ট দেয়। দেখেন, অথচ আওয়ামী লীগ আদর্শিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে এবং তত্ত্বাবধায়ক সরকার এই সংবিধানে নেই, কিন্তু তারপরও তারা তত্ত্বাবধায়ক সরকার চায়। বিএনপির সাথে কতটা গভীর মিল থাকলে আওয়ামী লীগ তাদের অবস্থান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার চাইতে পারে। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার চায়, আপনি চিন্তা করছেন, কিন্তু ডক্টর ইউনূস না। আমি মনে করি না যেটা তারা বিএনপি ওই উদ্দেশ্যে তোকে বলছে, কিন্তু তাদের কথা টোন কিন্তু আওয়ামী লীগের সাথে না, আমি মনে করি ওই সেম উদ্দেশ্যে বলছে। এটা নাহিদ একটু ভদ্রতা দেখাচ্ছেন। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। তো এই স্বাধীনতা দিবসে বাংলাদেশে এই দ্বিতীয় স্বাধীনতা যেটা ছাত্ররা দাবি করছে এটা সম্ভবত পতন হতে যাচ্ছে। বলে কেন আপনি কথা বলছেন? আগামী 26শে মার্চ একটা পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। তবে সবাইকে জানাইয়া টানাইয়া এই পরিকল্পনা যখন সামনে আসছে, প্রশ্ন হচ্ছে আসলে এদিনকে এই ঘটনা ঘটবে অথবা পলাতক থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কি এই ডাকে সামনে আসবে কিনা। তবে ডাক দিছে কে? মুক্তিযোদ্ধামন্ত্রী, তিনিও পলাতক। মুক্তিযুদ্ধের সময় এত সাহস করে থেকে আইছিল যে এখন তিনি ভাইগা গেছেন। আর তিনার নাম হচ্ছে আকম মোজাম্মেল হক, একজন অথর্ব মন্ত্রী হিসেবে চিহ্নিত ছিলেন, কয়েকটা রাজাকারের তালিকা করছে, কোনোটারই আসলে ফাইনাল আপডেট করতে পারেনি। যাই হোক, আত্মগোপনে থাকা আপনার এই আওয়ামী লীগের নেতাকর্মীরা আস্তে আস্তে ভারতীয় গণমাধ্যমকে নানান সাক্ষাৎকার দিচ্ছেন নাকি ভারতীয় গণমাধ্যম গুজব হিসাবে ছড়াচ্ছে সেটাও একটা কথা। কারণ ভারতের মিডিয়া এই মুহূর্তে বাংলাদেশে সব গুজব ছড়ায়। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা একটা গ্রুপ করেছেন,
আর সেখানে আপা নামে শেখ হাসিনা কানেক্টেড আছেন। তো হোয়াটসঅ্যাপে এই গ্রুপে আগামী দিনে কী করণীয় এটা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সেও কিন্তু একটা বক্তব্য দিচ্ছে, আপনারা দেখছেন। তো এরপরে আগামী দিনে করণীয় যে কাজটা, মানে তারা এটা সাইরা ফেলতে চায় 26শে মার্চে। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা মনে করছেন যে আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবসে তারা একযোগে বাংলাদেশে ফিরবে এবং কি তাদের বাংলাদেশে ফিরা উচিত। আর এই মুহূর্তে ভারতে পাড়ি জমানো যে আওয়ামী লীগের মন্ত্রী এমপি যারা আছেন গ্রেপ্তার আতঙ্কে আত্মগোপনে দিন কাটছে। তো 6 মাস পর সাবেক কয়েকজন মন্ত্রীদের সাথে কথা বলেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস, আর তারা সেখানে ধারাবাহিকভাবে রিপোর্টগুলো দিচ্ছে। তিনি বলছেন যে সাবেক মন্ত্রী মোজাম্মেল যে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী এখন তাদের ঘর বাড়ি ছেড়ে আত্মগোপনে আছেন। এটা বাস্তব, তাদের অনেকেরই খাবার কিনে খাবার মতন টাকাও নেই, তবু তৃণমূল কর্মীদের মনোবল শক্ত আছে। বিদেশে আওয়ামী লীগের পক্ষে জনমত গঠনে সাহায্য করার জন্য আমরা ভারতের দিকে তাকিয়ে আছি। এটাই হচ্ছে আওয়ামী লীগের সমস্যা। বিএনপিরও একই সমস্যা ছিল, আমেরিকার দিকে তাকাইছিল হা কইরা, ছিল না স্যাংশন দিবে, নির্বাচন আসলে শেখ হাসিনার এটা করবে। তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে একটা শিক্ষা আওয়ামী লীগ এখনও নেয় নাই, যে আপনি যদি দেশের জনগণরে আপনার পক্ষে রাখতে না পারেন, বিদেশি কোনো বাবা ইসা এই দেশটা দখল করে আপনাদেরকে ক্ষমতায় বসাবে না। ক্ষমতায় বসানোর জন্য ছাত্রদের ডাকে মানুষ নাম ছিল ওয়াই, কারণ মানুষ বিভিন্ন কারণে বিরক্ত ছিল আপনাদের এই পাকনা অ্যাক্টিভিটিজের জন্য। দেখেন আওয়ামী লীগের কিছু মন্ত্রী এমপি এদের চেহারা দেখতে আমার মেজাজ গরম হয়, কেন? এরা পুরো দলটারে মারা দিয়ে গেছে, বিলিয়নস অফ ডলার এরা কামাইছে, এটাই বাস্তব। এখন এই যে বলতেছে যে ভারতের দিকে তাকায় আছে, এখনও ভারতের প্রতি এই যে গোলামি পানা মেন্টালিটি এটা থেকে বের হয়ে আসতে হবে, কারণ জনগণের সাথে কানেক্টিভিটি সম্ভবত এখনো করতেছে না। দেখেন এই ধরনের বক্তব্য দিলে হয় কি, যে আপনাদের প্রতি মানুষের মিনিমাম লেভেলে যদি 1% সিম্পেথি ফিরে আসছিল, এটা কিন্তু চলে যাচ্ছে। এরপরে বলছি কি, যে গত আগস্টে থানা থেকে লুট হওয়া হাজার হওয়ার ছোট অস্ত্র উদ্ধারের কোনো চেষ্টা করা হয়নি। আমাদের সন্দেহ সমুদ্রপথে আরও অস্ত্র বাংলাদেশে আসছে। পাকিস্তান যেমন একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে, তেমনিভাবে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। এদিকে আপনার গণহত্যা সহ বিভিন্ন অপরাধে সন্দেহভাজন অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের নিয়ে প্রকাশিত প্রতিবেদনটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে আবার আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং। তিনি বলছেন যে সংঘবদ্ধ অপপ্রচারের অংশ হিসাবে পলাতক আওয়ামী লীগ নেতাদের কথার উপর ভিত্তি করে বেশ কয়েকটি প্রতিবেদন করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। সাংবাদিকতার মৌলিক নিয়ম অনুসরণ না করে এসব মিথ্যা প্রতিবেদন তারা করছে। ভারতের গণমাধ্যমগুলো লাস্ট 2-4-6 মাস যাবত রাউল হয়ে গেছে, আমার নিজের কাছেও মনে হয়। আমরাও অনেকগুলো কাউন্টার নিউজ দিচ্ছি। দেখেন আওয়ামী লীগের এরকম যারা বড় বড় রাঘব বল আছেন, আপনারা আরেকবার জীবিত থাকেন কিনা ক্ষমতায় আসতে, সেটা একটা বিষয় কিন্তু মাথায় রেখেন। এইভাবে ঢুকবেন ভারতের সহযোগিতা নিয়ে, এইসব কথায় মানুষের বললাম না যে বিএনপি সমন্বয়ক বা সরকারের ইউনিট সরকারের ব্যর্থতা, অনেক কিছু কারণে মানুষ 2-1% আমার মনে হয় যে মানুষের মধ্যে মুভমেন্ট চলে আসছিল। তা আপনাদের এই ধরনের ফাইজলামি কথাবার্তায় ওই জিনিসগুলো আপনারা নষ্ট করতেছেন, এখনও মানে জায়গা মতো আসতে পারেন নাই। জনগণের সাথে সম্পৃক্ত হন, ভালো কাজ করে মানুষের অন্তর জয় করার চেষ্টা করেন। ভারতের দাদা ডাইকা, আবার কেউ কেউ পাকিস্তানকে খুশি করে, কেউ আমেরিকাকে খুশি করে, এই ধরনের রাজনীতি যারা করবে হয়তো এরকম একটা টার্ম ক্ষমতায় থাকতে পারবে, এরপরে আবার ঠিক একই পরিণতি হবে, আর ভালো কিছু হবে না। তো 26শে মার্চ ঘিরা আওয়ামী লীগের এই পরিকল্পনা আসলে কতটুকু বাস্তব ইন্ডিয়ান এক্সপ্রেস জানে, আর এই মন্ত্রীরা জানে। তবে এগুলা কুবুদ্ধি টাইপের অ্যাক্টিভিটিস, যে একদিনে সারা বাংলাদেশে ঢুকবেন, তো এটা আগে জানাই দিলেন। 26শে মার্চ ভারতের পত্রিকা নিউজ করলো, আর যারা বিপরীত শক্তি আছে, সরকার আছে, সীমান্ত খুলে বসে থাকবে ফুলের মালা গলা দেওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত এবার কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির স্ন্যাক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।